প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকের আলোচনার বিষয় সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিশ্লেষণ। আমি গত ক্লাসে সুনির্দিষ্ট প্রতিকার আইন কমপ্লিট করেছি। আজকের ক্লাসে দেখাবো যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন কোন ধারা থেকে বারবার প্রশ্ন আসে, বেশি বেশি প্রশ্ন আসে। তো আপনারা এই ধারাগুলি বারবার দেখবেন, বারবার পড়বেন। বিগত সালের প্রশ্ন, কোনটি পদ্ধতিগত আইন নয়? উত্তর, সুনির্দিষ্ট প্রতিকার আইন। আমার নোটের এক নজরে তথ্যাবলী অংশে আমি ৮ নম্বর ক্রমিকে সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ একটি মৌলিক তত্ত্বগত বা সাবস্ট্যান্টিভ ল বা আইন আমি উল্লেখ করেছিলাম। সেটাই প্রথমে প্রশ্ন এসেছে, এটাই সুনির্দিষ্ট প্রতিকার আইনই উত্তর হবে। মনে রাখার জন্য বলছি যে 7টি বিষয় সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে তার মধ্যে শুধুমাত্র এই সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং দণ্ডবিধি, এই দুইটাই শুধুমাত্র মৌলিক বা তত্ত্বগত বা সাবস্ট্যান্টিভ ল, এবং বাকি যে 5টা আইন সবগুলোই পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল। পরের প্রশ্ন, সুনির্দিষ্ট প্রতিকার আইন কত সালে প্রণীত হয়? এক নজরে তথ্যবলিতে আপনারা দেখতে পাবেন যে প্রণীত শব্দটা আছে, প্রবর্তন, পাশ, প্রণীত বা প্রকাশিত। ভিন্ন শব্দ হলে একই অর্থ, যে কত সালে আইনটি পাবলিশ হয়। 7 ফেব্রুয়ারি 1877। পরের প্রশ্ন, সুনির্দিষ্ট প্রতিকার কত উপায়ে দেওয়া যায়? ধারা 5-এ সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয় 5 ভাবে। পরের প্রশ্ন, সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যেতে পারে রিসিভার নিয়োগের মাধ্যমে। পরের প্রশ্ন, সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় না। এটা উত্তর হচ্ছে শুধু দণ্ড সংক্রান্ত আইন বলবৎ করার জন্য। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারায় কয়টি নিষেধাত্মক সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করার কথা বলা হয়েছে? উত্তর হবে 1টি। পরের প্রশ্ন, প্রতিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা যেতে পারে নিষেধাজ্ঞা জারির মাধ্যমে বা ইনজাংশন জারির মাধ্যমে। তারপরের প্রশ্ন, জমি থেকে বেদখল হওয়ার পর কত দিনের মধ্যে সত্ত্ব দখল পুনরুদ্ধারের মামলা করা যায়? মনে রাখবেন, এখানে সত্ত্ব দখল, যখন সত্ত্ব শব্দটা যুক্ত থাকবে তখন সেটা অবশ্যই 8 ধারায় থাকবে, এবং 8 ধারায় তামাদির মেয়াদ 12 বছর। পরের প্রশ্ন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা অনুসারে জমির দখল পুনরুদ্ধারের জন্য কোন বিষয়গুলি প্রমাণ করতে হবে? এখানে প্রশ্নের অ্যান্সার হবে হচ্ছে দখল ও বেদখল। অপশনে আছে দখল ও বেদখল। এই 9 ধারা একটি খুবই হাই ফ্রিকোয়েন্সি একটি ধারা, এখান থেকে বেশ কিছু প্রশ্ন এসেছে। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 9 ধারার অধীন দায়েরযোগ্য মামলার তামাদির মেয়াদ হবে বেদখলের তারিখ হতে 6 মাস। এখানে 9 ধারায় বলা হচ্ছে যে বেদখল, দখল বেদখল এই বিষয়টা যখন আসবে তখন 9 ধারা, শুধু যখন শর্ত বলা হবে তখন 8 ধারায়। তাহলে এখানে উত্তর হবে হচ্ছে তামাদির মেয়াদ 6 মাস 9 ধারার। জমির সত্ত্ব ঘোষণা ছাড়াই শুধু দখল পুনরুদ্ধারের মামলায় তামাদির মেয়াদ কত? এই প্রশ্নতে দেখেন সত্ত্ব ঘোষণা ছাড়াই, মানে সত্ত্ব শব্দটা এখানে বিবেচনা, শুধু দখল, এখানে 9 ধারায়, এর উত্তর হবে 6 মাস। এ পার্সন এন্টাইটেল টু দ্য পজেশন of specific immovable property may recover it in the manner prescribed by the, কোন পদ্ধতিতে তাকে মামলা করতে হবে? এখানে উত্তর হবে সিপিসি, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর। পরে প্রশ্ন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার অধীনে কোনো মামলা দায়ের করা যাবে না। কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে মোকদ্দমা চলবে না। উত্তর হবে সরকারের বিরুদ্ধে। সরকারের বিরুদ্ধে মামলা 8 ধারায় চলবে, যেখানে সত্ত্ব বিবেচ্য। পরে প্রশ্ন, সরকার কর্তৃক কোনো ব্যক্তি তার জমি হতে বেদখল হলে সে মামলা করতে পারে। আমি একটু আগে বলছিলাম এই প্রশ্ন উত্তর হবে সত্ত্ব ঘোষণা ও দখল উদ্ধারের 8 ধারায়। তাহলে সত্ত্ব ঘোষণা করতে হবে, এই সত্ত্বটা প্রতিষ্ঠা হবে 8 ধারায়, 8 এবং 42 ধারায় মামলাটা করতে হবে, এবং সাথে দখলও প্রতিষ্ঠা, যদি সত্ত্ব প্রতিষ্ঠা হয় তাহলে দখলও ফিরে পাবেন। তাহলে উত্তর হবে সত্ত্ব ঘোষণা ও দখল উদ্ধারের মামলা করতে হবে সরকারের বিরুদ্ধে। No dash shall lie from any order or decree passed in any suit instituted under this section, nor shall any dash of any order or decree be allowed. The Specific Relief Act 1877 এর 9 ধারা অনুসারে শূন্য স্থানে সন্নিবেশিত শব্দ দুইটি যথাক্রমে, এখানে বলছে কি কি করা যাবে না 9 ধারায়। আপিল ও রিভিউ চলবে না। উত্তর হবে হচ্ছে অ্যাপিল, রিভিউ। তাহলে নো এর পরে হবে অ্যাপিল এবং শেষে অ্যানি রিভিউ অফ অ্যানি অর্ডার। পরের প্রশ্ন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা অনুসারে স্থাবর সম্পত্তি দখল উদ্ধারের ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ দায়ের করতে পারে রিভিশন। ডিক্রির বিরুদ্ধে রিভিশন হাইকোর্ট ডিভিশনে দায়ের করতে হবে, এবং আদেশের বিরুদ্ধে রিভিশন আপনি জেলা জজ, ডিস্ট্রিক্ট জাজের কাছেও করতে পারবেন, অথবা হাইকোর্ট ডিভিশনেও করতে পারবেন। তাহলে মনে রাখবেন 9 ধারায় আপিল, রিভিউ চলবে না, কিন্তু রিভিশন চলবে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার
মোকদ্দমা, ডিক্রি কিংবা আদেশের বিরুদ্ধে কি করতে হয়? একটু আগেই যে প্রশ্নটা বলছিলাম যে রিভিশন করতে হয়। নিম্ন বর্ণিত কোনো মামলায় অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে না। এই 9 ধারায় যে মোকদ্দমা করা হয় সেখানে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফির পুরোটা দিতে হবে না, অর্ধেক দিতে হবে বলা হচ্ছে। সংক্ষেপে যদি বলি, অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি হচ্ছে কোনো মামলার যে মূল্যমান বিষয়বস্তুর, সে মূল্যমানের আনুপাতিক যে কোর্ট ফি সেটা হচ্ছে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। পরের প্রশ্ন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় চুক্তি প্রবলের কথা বলা হয়েছে? 12 ধারায় বলা হচ্ছে যে সকল চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন বা বাস্তবায়ন বা স্পেসিফিক পারফরমেন্স করা যেতে পারে। তাহলে উত্তর হচ্ছে 12 ধারা। নিচের কোন চুক্তি সুনির্দিষ্টভাবে প্রতিপালনের জন্য বাধ্য করা যাবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে স্থাবর সম্পত্তি সম্পর্কিত চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ যোগ্য। উত্তরে এখানে অপশন আছে, যখন কোনো স্থাবর সম্পত্তি বিক্রির চুক্তি করা হয়। পরের প্রশ্ন, নিচের কোনটি আইন অনুযায়ী বলবৎ যোগ্য? এ বি কে ব্যক্তিগত সেবা দেবার চুক্তি করে, এ বি এর সাথে সম্পত্তি বিক্রয় চুক্তি করে। তাহলে অপশন যে খ, যে এ বি এর সাথে সম্পত্তি বিক্রয় চুক্তি করে। অর্থাৎ এখান থেকে আরো একটি প্রশ্ন এসেছে যে সম্পত্তি বিক্রয়, এখানে স্থাবর সম্পত্তি বিক্রয়ের যে চুক্তি সেটার কথাই বলা হচ্ছে, যেটা বলবৎ করা যাবে। পরের প্রশ্ন, একটি চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায়? তাহলে উত্তর হচ্ছে ইহার আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার হয় না। পরের প্রশ্ন, চুক্তি প্রবলের মামলা দায়েরের ক্ষেত্রে তামাদির মেয়াদ কত বছর? উত্তর 1 বছর। এই যে 12 ধারাতে তামাদির মেয়াদ 1 বছর। পরের প্রশ্ন, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের কোনো মামলায় যে ক্ষেত্রে কোনো সময়কাল নির্ধারিত নেই সেক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা আরম্ভ হবে কবে থেকে? উত্তর হচ্ছে অস্বীকৃতির বিষয় জানা তারিখ হতে। পরের প্রশ্ন, একটি বাড়ি 1 লক্ষ টাকায় ক্ষয়ের নিকট বিক্রয় করতে চুক্তি করে, পরদিন ঘূর্ণিঝড়ে বাড়িটি ধ্বংস হয়ে যায়, এক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক হবে? খকে চুক্তির ক্রয়মূল্য পরিশোধে বাধ্য করা যাবে। পরের প্রশ্ন 19 ধারা থেকে এসেছে, ক 100 মণ গম খ এর নিকট বিক্রয় করার চুক্তি করে, কোনো কারণ ব্যতিরেকেই উক্ত গম খকে সরবরাহ করা হয় নাই, খ এর প্রতিকার কি? মনে রাখবেন যে 19 ধারা হচ্ছে ক্ষতিপূরণ বা কম্পেনসেশন মঞ্জুর করার যে ক্ষমতা কোর্টের, সেটা বর্ণনা করা হচ্ছে। এখন 100 মণ গম তো কোনো স্থাবর সম্পত্তি না এবং বিশেষ কোনো কিছুই না। এখন 100 মণ গম যে টাকায় চুক্তিবদ্ধ হয়েছিল, যদি কোনো অ্যাডভান্স নিয়ে থাকে সে অ্যাডভান্সটা ফেরত দিলেই হয়ে যাবে, এবং সাথে যদি কোনো ক্ষতিপূরণ হয় সে ক্ষতিপূরণও আদালত দিতে পারে। তো 100 মণ গমই দিতে হবে এই মর্মে ডিক্রি আদালত দিবেন না। তাহলে উত্তর হবে খ, ক্ষতিপূরণ লাভ করতে পারবে। পরের প্রশ্ন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 29 ধারা অনুযায়ী চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের মামলা খারিজ হলে বাদী অবশ্যই বাড়িতে হবে। উত্তর খ, ক্ষতিপূরণের মামলা করতে। 29 ধারার মূল বক্তব্যই হচ্ছে, যদি সুনির্দিষ্ট প্রতিকারের মামলা করা হয় এবং মামলাটি যদি খারিজ হয়ে যায়, অর্থাৎ আমি যদি প্রতিকার না পাই এবং মামলা করার সময় যদি আমি ক্ষতিপূরণ না দাবি করি, তাহলে পরবর্তীতে যদি আমি শুধুমাত্র ক্ষতিপূরণের জন্য একই বিষয়ে নতুন মোকদ্দমা করি, তাহলে নতুন মোকদ্দমায় কোনো ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ নেই বা পাবো না। তার মানে ক্ষতিপূরণের মামলাটা কি হবে? এখানে বারিত হবে, বাধাগ্রস্ত হবে। পরে প্রশ্ন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় অবলবৎ যোগ্য চুক্তির কথা বলা হয়েছে? আমরা জানি 21 ধারায় সুনির্দিষ্ট প্রতিকার বা এসপি যোগ্য নয় 8টি ক্ষেত্রে, অর্থাৎ উত্তর হবে ধারা 21। পরের প্রশ্ন, একটি চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় না যখন চুক্তিটি প্রকৃতিগতভাবে প্রত্যাহারযোগ্য। এখানে 21-এর ঘতে বলা হচ্ছে চুক্তির প্রকৃতির কারণেই বাতিলযোগ্য। পরের প্রশ্ন, কোন চুক্তিটি আদালতের মাধ্যমে বাস্তবায়নযোগ্য নয়? উত্তর সিনেমায় অভিনয়ের চুক্তি। সিনেমায় কোনো যখন অভিনেতা বা অভিনেত্রী অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয় এবং পরবর্তীতে সেটা যদি ভঙ্গ করেন তিনি, সেক্ষেত্রে ক্ষতিপূরণ পেতে পারেন ক্ষতিগ্রস্ত পক্ষ, কিন্তু তাকে এই সিনেমায় অভিনয়ে তাকে বাধ্য করা যাবে না। কেননা এই যে সিনেমায় অভিনয়ের যে বিষয়টি, এটা তার ব্যক্তিগত যোগ্যতা বা সংকল্পের ওপর নির্ভরশীল। তিনি যদি ইচ্ছা না করেন, তার যেহেতু এটি ব্যক্তিগত যোগ্যতার বিষয়, তিনি সিনেমায় অভিনয় নাও করতে পারেন। পরের প্রশ্ন, একটি সাহিত্য কর্ম সম্পাদন ও প্রকাশের জন্য লেখক ক, গ্রন্থ প্রকাশক খ এর সাথে চুক্তিবদ্ধ হন। ক চুক্তি ভঙ্গ করলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীন খ এর কি প্রতিকার আছে? 21-এর খ থেকে প্রশ্নটি এসেছে। এই প্রশ্নের উত্তর হবে,
চুক্তি বলবতের কোনো সুযোগ নাই, কারণ এই যে লেখকের যে সাহিত্যকর্ম সেটাও তো ব্যক্তিগত যোগ্যতা এবং তার সংকল্পের উপরই নির্ভরশীল। তাই যেমন সিনেমায় অভিনয়ে তাকে বাধ্য করা যাবে না, তেমনি এই সাহিত্যকর্ম লিখতেও তাকে বাধ্য করা যাবে না। তাই চুক্তি প্রবলের কোনো সুযোগ নেই। পরের প্রশ্ন, কোনো স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে না যদি না চুক্তিটি হয়। উত্তর, লিখিত ও নিবন্ধিত। কোনো চুক্তি যদি নিবন্ধিত করতে হয় তাহলে তো অবশ্যই সেটা আগে লিখিত হতে হবে। পরের প্রশ্ন, কোন সন হতে স্থাবর সম্পত্তি বিক্রয়ের অরেজিস্ট্রিকৃত বা অনিবন্ধিত চুক্তিনামা বলবৎ যোগ্য নহে? কত সাল থেকে? উত্তর, 2005 সাল থেকে। কারণ 21 ক ধারাটি 2005 সালের 1 জুলাই হতে কার্যকর। আমরা জানি 21 ক ধারাটি 2004 সালের 27 নং আইন দ্বারা সংযুক্ত করা হয় এবং কার্যকর করা হয় 21 ক ধারাটি 2005 সালের 1 জুলাই হতে। পরের প্রশ্ন, এই প্রশ্নটা একটু টেকনিক্যাল প্রশ্ন, আপনারা লক্ষ্য করুন। 1 জুলাই 2004 তারিখে একটি রেজিস্ট্রিকৃত চুক্তির অনুকূলে সুনির্দিষ্টভাবে চুক্তি বলবতের জন্য মামলা করার ক্ষেত্রে বাদীকে আর্জির সাথে জমা দেওয়ার প্রয়োজন ছিল। উত্তর, কোনো চুক্তি মূল্য দাখিল অপ্রয়োজনীয়। এখানে বলা হচ্ছে যে যদি চুক্তি নিবন্ধিত হয়, অপরিশোধকৃত বিনিময় মূল্য মোকদ্দমা রুজুর সময় আদালতে জমা দিলে কার্যকর করা যাবে। এই আইনটা কার্যকর হবে 2005 সালের 1 জুলাই থেকে, কিন্তু প্রশ্নে বলা হচ্ছে 1 জুলাই 2004 সাল, অর্থাৎ এই 2005-এর 1 জুলাইয়ের আগের। তো 1 জুলাই 2005-এর আগের চুক্তির ক্ষেত্রে বিনিময় মূল্য জমা দেওয়ার প্রয়োজন নাই এবং সেটা অনিবন্ধিত হলেও সমস্যা নেই, সেটা চুক্তি প্রবলের মামলার মাধ্যমে কার্যকর করা যেত। কিন্তু এই 21 ক ধারাটি সংযোজন হওয়ার পরে 2005 সালের 1 জুলাইয়ের পর থেকে যে চুক্তিগুলো হবে সেটা অনিবন্ধিত হলে কার্যকর করা কোনোভাবেই যাবে না। আর যদি নিবন্ধিত হয় সেক্ষেত্রে এই যে অপরিশোধিত যে মূল্য আছে, বায়নাতে যে টাকাটা অ্যাডভান্স দেওয়া হলো তার বাইরে যে অপরিশোধিত যে বাকি টাকা আছে সেটা আদালতে জমা দেওয়ার পরে আদালত মামলার শেষে যদি মামলার মেরিট থাকে সেক্ষেত্রে কার্যকর করবেন। পরের প্রশ্ন ধারা 23 থেকে এসেছে, দ্য স্পেসিফিক পারফরমেন্স of a contract may be obtained by any party thereto। বিধানটি দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর কোন ধারাটিতে বর্ণিত হয়েছে? অর্থাৎ স্পেসিফিক পারফরমেন্স, এইটা এনি পার্টির বাংলা কি হবে? যে কোনো পক্ষ। এখানে দেখবেন 23-এর কথায় বলা হচ্ছে চুক্তির যে কোনো পক্ষ সুনির্দিষ্ট কার্য সম্পাদন বা স্পেসিফিক পারফরমেন্স পেতে পারে। পরে প্রশ্ন 31 ধারা থেকে এসেছে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারার বিধান মতে দলিল সংশোধন করা যায়? আমরা জানি যে 12 থেকে 30 পর্যন্ত চুক্তি সংক্রান্ত, তারপরে আসলো দলিল সংশোধন বা রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট। এই ধারাটি 31 ধারাতে, এই বিষয়টি 31 ধারাতে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ উত্তর হচ্ছে ধারা 31। পরের প্রশ্নটিও ধারা 31 থেকে এসেছে, একটি দলিল সংশোধিত হতে পারে শুধুমাত্র আদালত দ্বারা, অনলি বাই দ্য কোর্ট। আমরা জানি যে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা বলেই আদালত দলিল সংশোধন করতে পারেন এবং এই দলিল সংশোধন আমি আগে ধারাভিত্তিক যে আলোচনা করেছিলাম তখনও বলেছি যে শুধুমাত্র কোর্টের মাধ্যমে দলিল সংশোধন করা যেতে পারে। তারপর রেজিস্ট্রি যেখানে দলিলটি নিবন্ধন করা হয়েছিল সেখানেও করা যাবে না, শুধুমাত্র আদালতের মাধ্যমে করা সম্ভব। পরের প্রশ্ন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় দলিল বাতিলের বিধান দেওয়া আছে? দলিল বাতিল, ক্যান্সেলেশন, বিলুপ্তি, নাকচ বা বাতিল বা ক্যান্সেলেশন, ধারা 39। উত্তর 39। পরের প্রশ্ন, বাতিলযোগ্য দলিল বাতিলের ডিক্রি প্রদানের ক্ষেত্রে দেওয়ানি আদালতের ক্ষমতা কেমন? এখানেও আদালত স্বেচ্ছাধীন বা ইচ্ছাধীন ক্ষমতা বলে আদেশ দিয়ে থাকেন, তাই উত্তর হবে স্বেচ্ছাধীন বা ইচ্ছাধীন। এটাও 39 ধারা থেকে এসেছে। আদালতের ডিক্রির কপি সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তার কাছে প্রেরণ করতে হয় একটি লিখিত দলিল বাতিলের ক্ষেত্রে। দলিলটি যদি লিখিত হয় এবং নিবন্ধিত হয় সেক্ষেত্রে 39 ধারায় বলা হচ্ছে নিবন্ধনকৃত দলিলের ক্ষেত্রে ডিক্রির কপি রেজিস্ট্রার বা নিবন্ধন কর্মকর্তার বা অফিসারের বরাবর প্রেরণ করতে হবে। তাহলে উত্তর হবে লিখিত দলিল বাতিলের ক্ষেত্রে, অলিখিত হলে হবে না। কোনো মামলায় আদালত ডিক্রির কপি রেজিস্ট্রি অফিসে প্রেরণ করতে আইনগত বাধ্য। রেজিস্টার্ড দলিল বাতিলের মোকদ্দমায় একই প্রশ্ন দুইভাবে এসেছে। মনে রাখবেন যে ক্যান্সেলেশনের যে ডিক্রি বা দলিল বাতিলের ডিক্রি আদালতের ইচ্ছাধীন বা স্বেচ্ছাধীন ক্ষমতা, কিন্তু যদি ডিক্রি দিয়ে দেন সেক্ষেত্রে যে ডিক্রির কপি একটি সাব রেজিস্ট্রি অফিসে পাঠাতে হবে, সেই পাঠাতে কিন্তু আদালত বাধ্য, কারণ সেটা প্রসিডিউরের মধ্যেই আসছে। পরে প্রশ্ন, দলিল বাতিলের মামলায় বাদীকে উক্ত দলিলের পক্ষ থাকার প্রয়োজন নেই। তাহলে দলিল বাতিলের মামলা কে করতে পারে? যে কোনো ব্যক্তি যার বিরুদ্ধে কোনো লিখিত চুক্তি অবৈধ বা বাতিলযোগ্য। তাহলে যে কোনো ব্যক্তি,
এই দলিলের প্রথম, দ্বিতীয়, তৃতীয় যতগুলো পক্ষ আছে এই পক্ষর বাইরেও কোনো যদি ব্যক্তি হয় যার জন্য এই দলিলটি বিপজ্জনক বা ক্ষতিকর বা গুরুতর সমস্যার সৃষ্টি করতে পারে, সেক্ষেত্রে তিনিও এই দলিল বাতিলের মামলা করতে পারেন, যদিও তিনি ওই দলিলের কোনো পক্ষ নন বা পক্ষ থাকার প্রয়োজনীয়তা এখানে নেই। পরের প্রশ্ন, দলিল রদের মোকদ্দমার কোর্ট ফি কত? অ্যাড ভোলেরম। পরের প্রশ্ন 42 ধারা থেকে, ঘোষণামূলক মামলা কে করতে পারে? অপশন ক, আইনসম্মত বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তি, খ, কোনো সম্পত্তিতে অধিকার আছে এমন ব্যক্তি, গ, মৌলিক অধিকার বলবৎ করতে অধিকারী ব্যক্তি, ঘ, ক এবং খ উভয়। তাহলে এখানে অধিকারটা যদি কোনো পদ বা আইনসম্মত বৈশিষ্ট্যের হয়, বা খতে যেটা বলা হচ্ছে সম্পত্তির অধিকার যদি হয়, সেক্ষেত্রে বলবৎ করতে পারবেন। এবং গতে যে অপশনটা বলা হচ্ছে মৌলিক অধিকার বলবৎ, তো মৌলিক অধিকার তো বলবৎ সুনির্দিষ্ট প্রতিকার আইন দ্বারা সম্ভব না। মৌলিক অধিকার যদি খর্ব হয় সেটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন, বাংলাদেশ সংবিধান 102 যে অনুচ্ছেদ আছে এই আর্টিকেল মতে হাইকোর্ট ডিভিশনকে পাওয়ার দেওয়া হয়েছে, রিট পিটিশনের মাধ্যমে এই মৌলিক অধিকার বলবৎ করা যাবে। তাহলে উত্তর হবে ক, খ। গ মৌলিক অধিকার বলবৎ হবে না, বাদ বাকি দুইটা উত্তর হবে। পরবর্তী প্রশ্ন, দেওয়ানি মামলায় কোনটি রক্ষণীয়? ক, বিবাদী বাদীর দত্তক পুত্র নয় মর্মে ঘোষণা, খ, বাদী বিবাদীর দত্তক পুত্রের মর্ম ঘোষণা, বাদী বিবাদীর পালক পিতা মর্মে ঘোষণা, উপরে সবগুলো ঘোষণা। উত্তর হবে উপরে সবগুলো ঘোষণা, কারণ এখানে কারো মর্যাদা বা পদ বা অধিকার এই সংক্রান্ত বিষয় যদি হয়, সেটা দাবি বা কেউ যদি অস্বীকার করে নয় এই মর্মে ঘোষণা চাইতে পারে। অর্থাৎ যেটা পদ এবং মর্যাদা অধিকার একজন চাইতে পারে, আবার একজন অস্বীকার করেও মামলা করতে পারেন। পরে প্রশ্ন, কলেজের অধ্যক্ষ হিসাবে কোনো ব্যক্তির অবস্থান অস্বীকৃত হলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় প্রতিকার পাওয়া সম্ভব? উত্তর ধারা 42। এখানে ওই মর্যাদা বা অধিকার সংক্রান্ত যে ঘোষণামূলক মামলা 42 ধারে করা যায়, সেটাই আবার বলা হচ্ছে একটু ভিন্নভাবে। পরের প্রশ্ন, ঘোষণামূলক মামলায় কত টাকা কোর্ট ফি দিতে হয়? ঘোষণামূলক মামলায় আসলে একটি ফিক্সড কোর্ট ফি আছে, যেটা 300 টাকা। উত্তর হবে 300 টাকা। কোনো ব্যক্তি স্থাবর সম্পত্তি সংক্রান্ত একটি ঘোষণামূলক মোকদ্দমা করতে পারে যদি সম্পত্তিতে তার একচ্ছত্র ও দখল থাকে। তো এই সম্পত্তি আমার এই মর্মে যদি আমি ঘোষণা করতে চাই, তাহলে সেখানে আমার একচ্ছত্র দখলও থাকতে হবে, এবং আমার দখলে কেউ যদি বাধাগ্রস্ত করতে আসে, সেই ক্ষেত্রে আমি 42 ধারায় ডিরেক্ট তার বিরুদ্ধে ঘোষণামূলক মামলা করতে পারি এবং আমি ইনজাংশনও চাইতে পারি। পরের প্রশ্ন, এ একটি জমির বৈধ দখলে আছে, প্রতিবেশী গ্রামবাসী উক্ত সম্পত্তির ওপর দিয়ে চলাচলের অধিকার দাবি করে, এ মামলা করতে পারে ঘোষণার, যেটা আমার সম্পত্তি, এর উপর দিয়ে আপনারা যেতে পারবেন না। তাহলে উত্তর হবে ঘোষণার। পরের প্রশ্ন, কোন ক্ষেত্রে ডিক্রিদার দায়িকের বিরুদ্ধে জারি মামলা করতে পারে না? ডিক্রিদার বলতে কোনো মামলায় যিনি ডিক্রি পেয়ে থাকেন বা যার পক্ষে ডিক্রি আসে তিনি হচ্ছে ডিক্রিদার, আর দায়িক বলতে দেনদার বা যার বিরুদ্ধে ডিক্রিটা প্রচারিত হয়। তো এই দায়িকের বিরুদ্ধে জারি মামলা, এখন একটি মামলায় যখন ডিক্রি পাওয়া যায়, সেই মামলাটা বাস্তবায়ন করার জন্য, প্রয়োগ করার জন্য জারি মামলা বা এক্সিকিউশন শুট করতে হয়। তো জারি মামলা বা এক্সিকিউশন শুট এটা কি, এটা আমরা সিপিসি বা দেওয়ানি কার্যবিধিতে পরবর্তীতে পড়ব। তো প্রশ্নটা আবারও পড়ছি আমি, কোন ক্ষেত্রে ডিক্রিদার দায়িকের বিরুদ্ধে জারি মামলা করতে পারে না? উত্তর হবে সত্য ঘোষণার ডিক্রি। তো সত্য যে ঘোষণা, সেটা তো ঘোষণা করেই দেওয়া হলো যে এই সম্পত্তিটি আপনার। এখন যদি দখল নিতে হয়, সেক্ষেত্রে দখল এক্সিকিউশন করা যাবে, কিন্তু শুধু সত্য সেটা তো পেপারের বিষয়, সেটা কাগজের বিষয়। কাগজে আপনার সত্য আছে, আপনাকে সেই সত্যটা দিয়ে দেওয়া হলো ডিক্রির মাধ্যমে, সেটা আর কি করার দরকার নেই, জারি করার দরকার নেই। পরবর্তী প্রশ্ন, প্রতিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা যেতে পারে নিষেধাজ্ঞার দ্বারা। এখানে 52 ধারায় বলা হচ্ছে যে নিষেধাজ্ঞা বা নিরোধ প্রতিকার যেভাবে মঞ্জুর করা হয়, প্রিভেন্টিভ রিলিফ, এটা আদালতের ইচ্ছাধীন ক্ষমতা বলে, এবং অস্থায়ী বা স্থায়ী নিষেধাজ্ঞা ইনজাংশন মঞ্জুর করার মাধ্যমে। তো উত্তর হবে নিষেধাজ্ঞার দ্বারা বা ইনজাংশনের দ্বারা। দেওয়ানি আদালত কর্তৃক স্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি প্রচারের ক্ষমতা কেমন আদালতের? আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। ইচ্ছাধীনের বিকল্প শব্দগুলো হচ্ছে বিবেচনামূলক, স্বেচ্ছাধীন, ইংলিশে ডিসক্রিশনারি পাওয়ার। পরের প্রশ্ন এসেছে 57 ধারা থেকে, বলা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ড্যাশ ধারায় নীতিগতভাবে বা নেতিবাচক চুক্তি পালনের নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। তো নেতিবাচক বা নেগেটিভ এগ্রিমেন্টের কথা বলা হয়েছে কত ধারায়? 57। অর্থাৎ যদি চুক্তি আমারটা পালন করতে না পারে, তো একই বিষয়ের চুক্তি যেন অন্যটাও করতে না পারে, সেটার জন্য নিষেধাজ্ঞাই হচ্ছে 57 ধারার বিষয়বস্তু, যেটা আমরা আগে আলোচনা করেছি। তো উত্তর হবে 57 ধারা। তো আজকের আলোচনায় আপনারা দেখলেন যে কোন কোন ধারা থেকে বারবার প্রশ্ন আসে থাকে,
এই 19টি ধারা আমি আপনাদেরকে আবার রিভিউ করে দিচ্ছি। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 19টি ধারা। ধারাগুলো হলো 1, 5, 6, 7, 8, 9, 12, 13, 19, 21, 21 ক, 22, 23, 29, 31, 39, 42, 52 এবং 57। তো আপনারা এই ধারাগুলো বারবার পড়বেন এবং মনে রাখার চেষ্টা করবেন, তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে আপনারা সর্বোচ্চ নম্বর উঠাতে পারবেন, যা আপনাদের এমসিকিউ পাশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আমার আজকের আলোচনার বিষয় ছিল এতটুকুই। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। আমার ভিডিওগুলো নিয়মিত পেতে পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।